রাখাইনে মানবিক করিডোর নিয়ে যখন কথা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, আজকেই এটার প্রসঙ্গ টেনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমান বলেছেন এটা মানবিক করিডোর নয়, তারা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন। যদিও আমরা একটা সময় শুনেছিলাম যে এই বিষয়ে আলোচনা হয়েছে, হয়নি, এটা নিয়ে এক ধরনের পরিষ্কার না আসলে আমরা কি হচ্ছে। আর মানবিক করিডোর চ্যানেল এক নয়, এরকম কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা, এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, অন্য কিছু যাবে না বলে তিনি আবারও এনশিওর করেছেন। এটা নিয়ে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের মতামত জানাটা খুব জরুরি। একই সঙ্গে জানতে চাই, আপনি বলেছেন নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য, কেন এমন মনে করেন সেটাও জানতে চাই। আচ্ছা, প্রথমে যেহেতু মায়ানমারকে যে একটা মানবিক করিডোরের যে কোশ্চেনটা আসছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো পর্যন্ত যেহেতু নতুন কোনো কমিটি রিফর্মেশন হয় নাই, তো এই বিষয়ে কোনো ইউনিফাইড সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে আসে নাই। তবে যেহেতু অন্যান্যরা এই বিষয়ে কথা বলেছেন, আমার একটা অবজারভেশন পার্সোনাল জায়গা থেকে হয়তো আমার বলে রাখার সুযোগ আছে যে এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় কনফ্লিক্টিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে। যতবার তাদের উপর চাপ বেড়েছে তখন কিন্তু তাদের স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এটা আসলে জনগণের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু একটা যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে একটা বিশ্বাসের সম্পর্ক থাকার কথা, সেটা কিন্তু অনেকখানি কোয়েশ্চেনেবল করে তোলে। তো এই জায়গায় দেখা যাচ্ছে সবার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন। আমি রিসেন্টলি একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে আমার ডক্টর জাহিদুর রহমান, ওনার একটা কথাগুলো আমার ভালো লেগেছিল যে উনি খুব সুন্দর করে বলেছেন যে এখানে করিডোর হলে তো শুধুমাত্র খাদ্য আর এইডের মধ্যে তো আর সীমাবদ্ধ থাকে না, এবং করিডোরকে কেন্দ্র করে তো পৃথিবীতে অনেক অনেক ধরনের জিও পলিটিক্স চলে। তো যখন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র খাদ্য এবং এইডের জন্য এখানে সাপ্লাই দেওয়া হবে, তখন আমার কাছে এটা খুবই শিশুসুলভ মনে হয়েছে কথা হিসেবে। কারণ আপনি যখনই একটা করিডোরের কোশ্চেনে আসবেন, পাশে আরাকান আর্মির মতো একটা সশস্ত্র বাহিনী আছে, মায়ানমারের ভিতর গৃহযুদ্ধ চলছে, সেখানে আবার সেনাবাহিনী আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, এই আবার চীনের একটা প্রত্যক্ষ একটা প্রভাব আছে, এমন একটা পরিস্থিতির মধ্যে যখন আমাদের সরকার নানানভাবে এই করিডোরের কথা বা চ্যানেলের কথা সামনে আনে, আমরা সবাই জানি যে মায়ানমারের সিচুয়েশন কোনোভাবে কোনো নর্মাল সিচুয়েশন না যে আপনি একক গভর্নমেন্টের সাথে আলাপ করে কোনো একটা একক সিদ্ধান্তে আপনি যেতে পারবেন। তবে এখানে আরাকান আর্মি তো এখনো পর্যন্ত কোনো লিগালাইজড গভর্নমেন্ট না, তাদের সাথে কথা হলে হয়তো বিহাইন্ড দ্য সিন হয়তো কোনো কথা হতে পারে, বাট মায়ানমারের যারা জান্তা সরকার, তাদের সাথে একটা প্রপার আলাপ আলোচনা ছাড়া এবং আমাদের দেশের মধ্যেও একটা প্রপার কনসেনসাস তৈরি করা ছাড়া যদি গভর্নমেন্ট কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে স্বাভাবিকভাবে দেশের জনগণ, রাজনৈতিক দল সবার সাথে কিন্তু তাদের একটা দূরত্ব তৈরি হবে। তো আমরা যেটা এক্সপেক্ট করব যে এই ধরনের যে কোনো বাংলাদেশের পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশের সবসময় সমতার সম্পর্কটা মেনটেন করা জরুরি, এবং অন্য কোনো ভিন্ন দেশের ভিন্ন কোনো সংস্থার মন রক্ষার থেকে আসলে দেশের জনগণ যে রায়টা দিবে, দেশের রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে রায়টা দিবে, সেটা রক্ষা করাটা আসলে বেশি জরুরি। এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা মাথায় রাখা উচিত যে বাংলাদেশে গত স্বৈরাচারী শেখ হাসিনা কেন আসলে পতন হয়েছিল, কারণ সে আস্তে আস্তে দেশটাকে ভারতের গর্ভভুক্ত করে ফেলে। তো এই যে একটা দেশকে আস্তে আস্তে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের জনগণ চোখের সামনেই দেখতে পাচ্ছিল। এবং আমরা কিন্তু অভ্যুত্থানটা করেছি একটা আত্মমর্যাদার জন্য, আমরা বাংলাদেশ নিজের মাথা তুলে দাঁড়াতে চাই। তো সেই জায়গা থেকে যে কোনো পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কিন্তু সবসময় এটা একটা নজর থাকে যে বাংলাদেশ আসলে কি করছে। তো আমরা এক্সপেক্ট করব যে সরকারও সেক্ষেত্রে অনেক একটা এমনভাবে আসলে তাদের চুক্তিগুলো করবে বা এমনভাবে তারা অ্যাপ্রোচটা করবে যাতে গভর্নমেন্ট হিসেবে আমরা বা দেশ হিসেবে আমরা আসলে কোনোভাবে অমর্যাদার শিকার না হই এবং ভবিষ্যতে কোনোভাবে ব্যবহার হওয়ার পরিস্থিতি না হয়। এটাই। আর যেটা নারী সংস্কার কমিশনের বিষয়টা বলছিলেন, এটা অনেক দীর্ঘ আলাপ সত্যি বলতে। যে নারী সংস্কার কমিশনের রিসেন্টলি যে রিপোর্টটা দিয়েছিল গত মার্চ মাসে, রিপোর্টটা দেওয়ার আগে কিন্তু অলরেডি 9টা সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া হয়ে গেছিল। এবং আপনি যদি রিপোর্টগুলো একটু চেক করে দেখেন, সবগুলো সংস্কার কমিশনেরই কিন্তু কিছু স্বল্পমেয়াদী সংস্কারের কথা বলা হয়েছে, কিছু দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলা হয়েছে। তবে মোটা দাগে আমাদের কাছে যেটা চিহ্নিত হয়েছে, বিভিন্ন সময় যেহেতু আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার সুযোগ হয়, আমাদের কাছে যেটা বুঝতে পেরেছি সেটা
সরকারের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে সবকিছু তো আমরা একদিনে আসলে করতে পারবো না। তো কোনো সংস্কার হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো 6 মাসের মধ্যে, কোনো সংস্কার হয়তো আমরা 5 বছর, কোনো সংস্কার 15 বছরে থাকবে। বাট এই সংস্কার প্রস্তাবনাগুলো, এই যে কমিশনের রিপোর্ট, সেগুলো কিন্তু ভবিষ্যতে পলিসি ডায়ালগের জন্য, ভবিষ্যতে বাংলাদেশের পলিসি আসলে কী হবে রাষ্ট্র হিসেবে, সেটার উপর একটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি সকল সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, সেগুলো অনেক বেশি ফারফেচড। আমি নির্বাচন সংস্কার কমিশন বলি, আমি যদি হচ্ছে যে জনপ্রশাসন বলি, বা আমি যদি হচ্ছে যে রিসেন্ট নারী সংস্কার কমিশন বলি, সবগুলোর রিপোর্টই কিন্তু আপনি যদি একটু পড়ে দেখেন, আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি ফারফেচড। আমি স্থানীয় সরকারের রিপোর্টটা পড়ে দেখেছি, আমার কাছে খুবই ফারফেচড মনে হয়েছে। এখনই এগুলো বাস্তবায়ন করা সম্ভব না, কারণ দেশ ওই পরিস্থিতিতে পৌঁছায় নেই। নারী সংস্কার কমিশনের ক্ষেত্রেও আমার মন্তব্য যে অনেকগুলা সংস্কার এখনো পর্যন্ত, এখনই যে দেশের মধ্যে সম্ভব, এটা আসলে সংস্কার কমিশনের যারা অন্তর্ভুক্ত আছেন তারাও আসলে মনে করেন না। কিন্তু তারা দীর্ঘমেয়াদী আসলে সংস্কারের কাতারে, এই নারী অধিকার নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী সংস্কারের কাতারে আসলে এই প্রস্তাবনাগুলোকে ফেলতে চান। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখছি রাজনৈতিক দলগুলো যাতে তাদের মতামত রাখতে পারেন, সেটার জন্য তো সরকারের পক্ষ থেকে একটা ঐক্যমত কমিশন তৈরি করা হয়েছে, যে কোনো পলিটিক্যাল সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে, প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কেউ যদি সংস্কার কমিশনের রিপোর্ট পছন্দও না করে, সেটাও সেখানে গিয়ে বলতে পারবে। এবং তাদের যদি প্রপার কোনো আলাপ থাকে, প্রপার কোনো আর্গুমেন্ট থাকে, তাহলে তারা মিডিয়ার সামনে প্রকাশ করুক, তারা হচ্ছে বিভিন্ন সেমিনারগুলোতে যাক, বা নিজেরা সেমিনার আয়োজন করুক, ঐক্যমত কমিশনের বা সরকারের সাথে একটা আলাদা মিটিং আয়োজন করে সেখানে তারা বলতে পারে। কিন্তু আমরা এখনো পর্যন্ত নারী সংক্রান্ত ইস্যু নিয়ে ইসলামপন্থী দলগুলোর যে কি বলা যায় পজিশনটা দেখছি, আমি মনে করি যে এটা আসলে নারীর প্রতি, বা এই যে স্পেসিফিক লগুলা বা স্পেসিফিক প্রস্তাবনাগুলোর প্রতি তাদের বিরোধিতা না, বরং নারী জাতিটা, মানে স্পেসিফিক একদম নারীরা কেন হচ্ছে যে এত কিছু লাগবে, তার কেন এত কিছু লাগবে, এই জায়গা থেকে হচ্ছে এক ধরনের বিরোধিতা আমার চোখে পড়েছে। এবং গত অনেক দিন ধরেই আসলে এই সংস্কার কমিশন নিয়ে অনেক ধরনের আলাপ হচ্ছিল। আমি এত কথা বলি নাই, ইটস বিকজ মনে হচ্ছিল যে এটা দেখি কতদূর যায়। বাট গতকালকে যখন দেখলাম যে এটা একটা মহাসমাবেশ করে, যেখানে তারা একটা 12 দফা দাবি দিয়েছেন, 12 দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি কিন্তু যৌক্তিক দাবি এবং প্রয়োজনীয় দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি এসেছে, শাপলার যে গণহত্যা সেটার দাবি এসেছে, সেগুলো তো অবশ্যই খুবই পলিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ দাবি। এটার পরে এসে যখন তারা এই ধরনের দাবি জানায় যে নারী সংস্কার কমিশনের রিপোর্ট রাখা যাবে না, তাহলে আপনি আপনার দেশের যে 50% জনগণ, তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আপনার নিশ্চয়ই আপনি একটা রাজনৈতিক দল, তার মানে 50% জনগণ যারা ভোট কাস্ট করবে, যাদের একটা জীবন আছে, যারা দেশের ইকোনমিতে পার্টিসিপেট করে, নির্বাচন করবে না বা পার্টিসিপেট করবে, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এখনো পর্যন্ত বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের পার্টিসিপেশন আছে। এবং সেক্ষেত্রে তো নারীদের যে একটা অবদান, এটা তো কারো কাছে খুব একটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশে গত 10-15 বছরে যে উন্নয়নটা হচ্ছে, সেটা আসলে প্রবাসী শ্রমিক এবং আমাদের গার্মেন্টস শ্রমিকদের একটা অবদান। এবং এই শ্রমিকদের কিন্তু একটা বড় পোর্শনই নারী। তো তাদের বিষয়ে চিন্তা না করে আপনারা আসলে কোন ধরনের পলিটিক্যাল মতবাদ হাজির করবেন, এটা আসলে আমি কোশ্চেনটা করেছিলাম গতকালকে।